হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু টিচিং এম চ্যানেল। স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি ইতিহাস থেকে এক বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো, বা এই দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্য পতনের জন্য কতখানি দায়ী ছিল, এই নিয়ে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আলোচনা শুরু করি। দেখো, সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন হলেও আকবর দাক্ষিণাত্যে কোনো সক্রিয় বিস্তার নীতি অনুসরণের পক্ষপাতী ছিলেন না। ঠিক আছে, জাহাঙ্গীরও আকবরের দাক্ষিণাত্য নীতির দ্বারা অব্যাহত রাখেন। শাহজাহানের সময় হইতে মুঘল দাক্ষিণাত্য নীতির পরিবর্তন ঘটে। আহমদনগর ধ্বংস করে তিনি দাক্ষিণাত্যের মুঘল শক্তি প্রসারিত করেন। ঔরঙ্গজেবের সময় এই মুঘল দাক্ষিণাত্য নীতি চরম ব্যাপ্তি পরিলক্ষিত হয়। ঠিক আছে, এরপর দেখো, শাহজাহানের রাজত্বকালে ঔরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যের শাসনকর্তা। তখনই তাহার নীতি ছিল দাক্ষিণাত্যের শিয়া মুসলমানগণ দ্বারা শাসিত স্বাধীন গোলকুন্ডা ও বিজাপুরকে মোগল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা। জয় যখন সুনিশ্চিত, তখন তাকে শাহজাহানের হস্তক্ষেপের ফলে নিরস্ত্র হতে হয়েছিল। সিংহাসন আরোহণের পর তিনি তার উদ্দেশ্য কার্যে পরিণত করার সুযোগ পেলেন। প্রকৃতপক্ষে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি পূর্ববর্তী মোগল সম্রাটগণের সাম্রাজ্য বিস্তার নীতি পুনরাবৃত্তি বলা যেতে পারে। কয়েকটি কারণে ঔরঙ্গজেব তাহার রাজত্বকালে প্রথম দিকে গোলকুন্ডা বিজাপুরের দিকে যথেষ্ট দৃষ্টি দিতে পারেননি। প্রথমত, উত্তর ভারতের রাজনৈতিক ব্যাপার নিয়ে তাহাতে বেশ বিব্রত থাকতে হয়েছিল। দ্বিতীয়ত, দাক্ষিণাত্যের শিয়া রাষ্ট্রীয় গুলি শিবাজির বারংবার আক্রমণে কিছুটা শক্তিহীন হয়ে পড়ে, এই ভেবে তিনি খানিকটা নিশ্চিন্ত ছিলেন। তৃতীয়ত, শিবাজির শক্তি যখন অতঃপর অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন শিবাজিকে দমন করার জন্যই তার বেশ কিছু শক্তি নিয়োজিত করতে হয়। এই সব কারণে 25 বৎসর কাল দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যদ্বয় মোগল সাম্রাজ্যবাদ নীতির হাত থেকে রক্ষা পেয়েছিল। প্রথম দিকে শিবাজির শক্তি বিজাপুরের বিরুদ্ধে নিয়োজিত হচ্ছে দেখে ঔরঙ্গজেব নিশ্চিত ছিলেন। তিনি শিবাজি যখন শক্তি সঞ্চয় করে মোগল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত স্থানসমূহ আক্রমণ করতে আরম্ভ করেছিলেন, তখন ঔরঙ্গজেব বাধ্য হয়ে তার বিরুদ্ধে 1663 খ্রিস্টাব্দে সেনাপতি শায়েস্তা খাঁকে প্রেরণ করেন। ঠিক আছে, এরপর দেখো, 1664 খ্রিস্টাব্দে শিবাজি সমৃদ্ধ মোগল বন্দর সুরাট লুণ্ঠন করেন। অতঃপর ঔরঙ্গজেব সেনাপতি জয়সিংহ দিল্লির খাঁকে প্রেরণ করে শিবাজিকে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। 1665 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি। এই সন্ধির দ্বারা তিনি 23টি দুর্গ সমর্পণ করতে এবং বিজাপুরের বিরুদ্ধে মোগল বাহিনীকে সাহায্য করতে প্রতিশ্রুত হন। ঔরঙ্গজেব কূটকৌশলে শিবাজিকে দিল্লি নিয়ে গিয়ে বন্দী করেন, কিন্তু শিবাজি কৌশলে নিজেকে মুক্ত করে দাক্ষিণাত্যে প্রত্যার্পণ করেন এবং নিজ রাজ্য সংগঠনে মনোনিবেশ করেন। 1670 খ্রিস্টাব্দের মধ্যে তিনি পুনরায় মোগল শক্তির বিরুদ্ধে অবতীর্ণ হন এবং একে একে প্রায় সমস্ত দুর্গ আবার পুনরুদ্ধার করেন। এই সময় উত্তর পশ্চিম সীমান্তে আফগান বিদ্রোহ দমন করার জন্য ঔরঙ্গজেব বাধ্য হয়ে দাক্ষিণাত্য হইতে মোগল বাহিনী একাংশ অপসারণ করে নিয়েছিলেন। ঠিক আছে, ফলে দাক্ষিণাত্যে তখন মারাঠা শক্তি অতপ্রেরিত হয়ে উঠছিল। শিবাজি নিজেকে ছত্রপতি রাজা বলে ঘোষণা করেন। মারাঠা জাতির উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি দাক্ষিণাত্যের রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন পরিস্থিতির সৃষ্টি করে এবং সেখানে মোগল আধিপত্য এক দারুণ বিপর্যয়ের সম্মুখীন হন। এদিকে ঔরঙ্গজেবের পুত্র আকবর বিদ্রোহী হয়ে শম্ভুজির সহিত মিলিত হয়ে অবস্থা আরো জটিল হয়ে ওঠে। সুতরাং ঔরঙ্গজেব রাজপুতদের সহিত বিরোধে নিষ্পত্তি করে ফেলেন এবং গোলকুন্ডা, বিজাপুর, মারাঠা এই ত্রিশক্তিকে বিধ্বস্ত করার জন্য স্বয়ং এক বিরাট বাহিনী সহ 1682 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে আহমদনগরে এসে উপস্থিত হন।
শম্ভুজি রাজনৈতিক দূরদৃষ্টির অভাব ঔরঙ্গজেবের পক্ষে অনেকখানি সুযোগ সৃষ্টি করেছিল। তিনি মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হলেন। জীবনের অবশিষ্ট 25 বৎসর কাল তিনি দাক্ষিণাত্যের যুদ্ধবিগ্রহে অতিবাহিত করেছিলেন। মারাঠা শক্তি ভিন্ন, তিনি একই সময়ে দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির বিরুদ্ধে অভিযান শুরু করেন। গোলকুন্ডা, বিজাপুর সুলতানগণও ছিলেন শিয়া সম্প্রদায় স্বভাবতই পরম ধর্মদেশী সুন্নি। ঔরঙ্গজেব তাদের স্বাধীন অস্তিত্বের বিরোধী ছিলেন। তাছাড়া তাদের নিকট হইতে মারাঠাগণ অনেক সময় যুদ্ধোপকরণ সংগ্রহ করত। তাহারা ঔরঙ্গজেবের ইচ্ছা অনুযায়ী মারাঠাদের সহিত অনবরত দ্বন্দ্বে লিপ্ত হতো না। সর্বশেষ ওই রাজ্যগুলির প্রচুর ঐশ্বর্য ঔরঙ্গজেবের নিকট বিশেষ প্রয়োজন ছিল। পূর্ব চুক্তি অনুযায়ী দেয় কর বাকি পড়েছে, এই অজুহাতে ঔরঙ্গজেব বিজাপুর আক্রমণের আদেশ দেন। পরপর কয়েকটি অভিযান ব্যর্থ হলে 1686 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব স্বয়ং বিজাপুর আক্রমণ করে বিজাপুর রাজাকে বন্দী করেন এবং ওই রাজ্যটি মোগল সাম্রাজ্যভুক্ত করে নেন। অতঃপর মোগলদের বিরুদ্ধে বিজাপুর সাহায্য দানের জন্য ঔরঙ্গজেব গোলকুন্ডা অবরোধ করেন এবং প্রতারণার সাহায্যে গোলকুন্ডার অধিকার করে নেন। গোলকুন্ডা জয়ের পর ঔরঙ্গজেব পুনরায় আবার মারাঠাদের বিরুদ্ধে তাহার সর্বশক্তি নিয়োগ করেন। মারাঠাদের রাজধানী রায়গড় দখল হলে শম্ভুজি 1689 খ্রিস্টাব্দে পরাজিত হয়ে বন্দী ও নিহত হন এবং তার পুত্র শাহ মোগলদের হাতে বন্দী হন। অবশ্য মারাঠা শক্তিকে তিনি একেধারে বিধ্বস্ত করতে পারেননি। শম্ভুজির ভ্রাতা রাজারাম এবং তাহার মৃত্যুর পর তদীয় পত্নী তারাবাই মারাঠাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। ঔরঙ্গজেব অবশ্যই আরো দক্ষিণে অগ্রসর হয়ে ত্রিচিনপল্লী ও তাঞ্জের হিন্দু রাজা দুটি দখল করে নেন এবং মোগল সাম্রাজ্য সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। বাস্তবিক তার পূর্বে এত বড় সুরক্ষিত সাম্রাজ্য আর কোনো মোগল সম্রাট শাসন করতে পারেননি। কিন্তু দাক্ষিণাত্যের মারাঠা শক্তিকে তিনি ধ্বংস করতে পারলেন না। তাদের শক্তি যেন পুনরায় দুর্বার হয়ে ওঠে। মোগল সৈন্যবাহিনী দীর্ঘকাল যুদ্ধ চালিয়ে তাদের দক্ষতা, সাহস, আত্মপ্রত্যয় সেনাবাহিনী দীর্ঘকাল যুদ্ধ চালানোর ফলে তাদের সাহস, দক্ষতা, আত্মপ্রত্যয় কিন্তু হারিয়ে ফেলিল। দীর্ঘকাল রাজধানী থেকে দূরে দাক্ষিণাত্যে স্থানান্তর অবস্থান করার ফলে সাম্রাজ্যের শিথিলতা, বিশৃঙ্খলা ও বিদ্রোহ দেখা দিল। ভগ্ন হৃদয় ও ভগ্ন স্বাস্থ্য ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপর আসছি আমি দাক্ষিণাত্য নীতির সমালোচনা নিয়ে। দেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কোনো স্থায়ী ফল প্রসূত করতে পারেনি, বরং মোগল সাম্রাজ্যের ধ্বংসের পথ আরো প্রশস্ত করে দিয়েছিল। ডক্টর স্মিথ ঔরঙ্গজেবের এই ব্যর্থতাকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে দাক্ষিণাত্যে তাহার দেহ ও সম্মান উভয়ই কিন্তু সমাধি হয়েছিল। ডক্টর স্মিথ বা অ্যালেক্সান্ডার প্রমুখ ঐতিহাসিকগণ মনে করেন যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলি ধ্বংস করে রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। কারণ যে সুলতানগণ নিজের সাথে প্রয়োজনে মারাঠা শক্তিকে দমন করে রেখেছিলেন, ঔরঙ্গজেব তাদিকে দমন করে মারাঠা শক্তির উত্থানের পথ কিন্তু প্রশস্ত করে দিয়েছিল। দেখো, উক্ত ঐতিহাসিকের মতে ঔরঙ্গজেবের উচিত ছিল যে শিয়া রাজ্যগুলিকে মারাঠাদের বিরুদ্ধে নিয়োজিত করে উভয়ের শক্তিকে খর্ব করা। তা না করে ঔরঙ্গজেব কিন্তু ভুল করেছিলেন। দেখো, এরপরে কিন্তু স্যার যদুনাথ সরকার প্রমুখ আধুনিক ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে দাক্ষিণাত্য জয় করতে যা ঔরঙ্গজেবে তাহার পূর্ববর্তী সম্রাটগণের নীতি অনুসরণ করেছিলেন মাত্র। একথা পরিষ্কার যে মোগল সম্রাটগণের সাম্রাজ্যবাদী নীতির সহিত সুলতানি রাজ্যগুলির স্বতন্ত্রের কোনো সামঞ্জস্য বিধান সম্ভব ছিল না। দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলি স্বাতন্ত্র্য বজায় থাকলেও নবজাগ্রত মারাঠা শক্তিকে দাবাইয়া রাখা তাদের সাধ্যাতীত ছিল। ঠিক আছে, শেষের দিকে ঘটনাবলী
এটাই প্রমাণ করে সুতরাং গোলকুন্ডা বিজাপুর জয় করে ঔরঙ্গজেব ক্ষীণ দৃষ্টির পরিচয় দিয়েছিলেন এটাই প্রমাণিত হয় না। তবে একথা সত্য যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি নানা দিক দিয়ে সাম্রাজ্যের ক্ষতি সাধন করেছিল। প্রথমত, যে সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত হওয়ার ফলে এক কেন্দ্র হইতে একজনের পক্ষে শাসন কার্য পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, ফলে শাসন কার্যে শিথিলতা বিশৃঙ্খলতা দেখা দিয়েছিল। দ্বিতীয়ত, দীর্ঘকাল ধরে দাক্ষিণাত্য যুদ্ধবিগ্রহের ফলে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে, সৈন্যবাহিনীর দক্ষতা বিনষ্ট হয় এবং তাহার সাহস আত্মবিশ্বাস হারাইয়া ফেলে। তৃতীয়ত, দীর্ঘকাল উত্তর ভারত হইতে অনুপস্থিত থাকার ফলে এই অঞ্চলে শাসনকর্তাগণ স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এবং চতুর্দিকে অশান্তি বিদ্রোহ দেখা দিয়েছিল। সর্বশেষ তিনি দাক্ষিণাত্যের থেকে মাঠা শক্তিকে খর্ব করতে পারেননি। সেই জন্য তার দাক্ষিণাত্য নীতি কেবল তাহার ব্যর্থতা নয়, মোগল সাম্রাজ্যের ক্ষতি সাধন করেছিল, দাক্ষিণাত্য সমগ্র সাম্রাজ্যের ক্ষত হিসাবে দেখা দিয়েছিল। নমস্কার, এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য